প্রকৃতিতে বাজছে শীতের বিদায়ী সুর আর বসন্তের আগমনী বার্তা, সেই সঙ্গে বাড়ছে কিছু রোগের শঙ্কাও। রাস্তায় এখনও কাটেনি কুয়াশা নিয়ে ধোঁয়াশা, পথের ধুলায় ম্লান কুয়াশা। অর্থাৎ এখনই সচেতন হওয়ার সময়। হতে পারে অ্যাজমা, হতে পারে শ্বাসকষ্ট। এছাড়াও বিভিন্ন কারণে হতে পারে অ্যাজমা। এর মধ্যে রয়েছে বংশগত বা নির্দিষ্ট অ্যালার্জি, পরিবেশগত ধুলা ও ধোঁয়া, বাচ্চাদের নিউমোনিয়া বা ব্রঙ্কিওলাইটিস। এমন কিছু উপাদান আছে যেসব উপাদানের সংস্পর্শে গেলে অ্যাজমা রোগ শুরু হতে পারে। ধুলায় বসবাসকারী কীট, ধুলামাইট, ঘরে জমে থাকা ধুলা, ধোঁয়া, স্প্রে, অ্যারোসোল ও সিগারেটের ধোঁয়া, কম্বল, কার্পেট, টেডি বিয়ার, পশুর পশম এবং বিভিন্ন পশু পাখির ফার্মের ধুলা। ঠান্ডা আবহাওয়ায়ও হতে পারে অ্যাজমা। কিছু লক্ষণ যদি আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে আপনার চিন্তা করতে হবে আপনার অ্যাজমা নিয়ে। এই ধরুন, বুকের ভেতর বাঁশির মতো শব্দ হওয়া, শ্বাসকষ্ট হওয়া, বুকে চাপ অনুভব করা এবং দীর্ঘমেয়াদী শুষ্ক কাশি থাকা। শরীরে এই লক্ষণগুলো নির্ণয় করার পর অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এছাড়াও অ্যাজমা হলে এবং অ্যাজমা হওয়ার আগে কি করণীয় সেসব থাকছে আজকের বদ্যিবাড়ির পরের অংশ। স্বাগত বদ্যিবাড়িতে, আপনাদের সঙ্গে আছি আমি মনির হোসেন। আজকের বদ্যিবাড়িতে আমরা কথা বলবো অ্যাজমা নিয়ে, কথা বলবো শ্বাসকষ্ট নিয়ে এবং এর চিকিৎসা প্রতিকার নিয়ে। আর এ নিয়ে কথা বলার জন্য বদ্যিবাড়িতে উপস্থিত আছেন ডাক্তার রাজীব কুমার সাহা, মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ ও ইন্টারভেনশনাল পালমোলজিস্ট, কনসালটেন্ট হিসেবে কাজ করছেন আসগর আলী হাসপাতালে। স্যার, আপনাকে স্বাগত বদ্যিবাড়িতে। থ্যাংক ইউ আপনাকে। স্যার, কেমন আছেন? জি, ভালো। স্যার, আমরা এই যে আজকের বদ্যিবাড়িতে একটু আগেই বলেছি যে আমরা কথা বলবো অ্যাজমা নিয়ে। সেক্ষেত্রে শুরুতে যদি আপনার কাছে ছোট্ট করে জানতে চাই যে এই অ্যাজমা আসলে কি? আচ্ছা, অ্যাজমা হচ্ছে কমন একটি রোগ। আমাদের ফুসফুসের যতগুলো রোগ আছে এর ভিতরে খুবই কমন একটি রোগের নাম হচ্ছে অ্যাজমা। তো অ্যাজমার মূল যে যে রোগটি, যে এই রোগটিতে যে পেশেন্টরা যেটা বলে থাকে সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে তাদের একটি কাশিতে এরা ভুগে থাকে। সাধারণত দেখা যাচ্ছে যে এই কাশিটা কখনো বেশি হয়, কখনো কম হয়। এটা খুবই ভ্যারিয়েবল এই সিমটমগুলো। মাঝে মাঝে দেখা যাচ্ছে যে একটু ঠান্ডা বাতাস অথবা এসির বাতাসে এদের এই কাশিটা বেড়ে যাচ্ছে, বা একটু ধুলাবালিতে কাজ করলে এই কাশিটা বেড়ে যাচ্ছে। এই কাশি দিয়েই কিন্তু আসলে অ্যাজমার একটি শুরু হয়। পাশাপাশি দেখা যাচ্ছে যে কিছু সিমটম আমরা দেখতে পারি এই কাশির পাশাপাশি, সেটা হচ্ছে যে বুকের ভিতরের থেকে এক ধরনের মিউজিকের মতো সাউন্ড পেশেন্টরা বলে থাকে, যেটা নাকি অনেক সময় বলে যে গলার ভেতর থেকেও আসতেছে এই সাউন্ডগুলো। আবার কিছু পেশেন্ট আমাদের বলে থাকে যে বুকের ভিতরটা চেপে আসছে, চেস্ট টাইটনেস আমরা বলি আর কি। এটাও কিন্তু অ্যাজমা রোগের একটি সিমটম। মাঝে মাঝে এই অ্যাজমা রোগীটা শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে থাকে এবং অনেক বেশি শ্বাসকষ্ট নিয়েও কিন্তু অ্যাজমা রোগীর আমাদের কাছে এসে থাকে। ছোট করে যদি বলি, আপনি ধুলাবালুর কথা বলছিলেন, শীতের কথা বলছিলেন, আর এখন যে পরিবেশটা চলছে একদম শীতের আমরা শেষ মুহূর্তে আসছি, বসন্ত আসছে, এই যে পরিবেশ এখন রাস্তাঘাট কিংবা যেখানে বলি আমরা ধুলাবালুর একটু বেশি প্রভাব আসলে দেখতে পাই, এই ক্ষেত্রে অ্যাজমা রোগীদের কোনো সমস্যা হচ্ছে কিনা? জি, আপনার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে অ্যাজমা রোগটা আমরা যেটা বলছিলাম যে ধুলাবালি, ঠান্ডা গরম, ওয়েদার চেঞ্জ, এগুলোতে কিন্তু বেড়ে যায়। মানে ধরেন একটা যারা অ্যাজমার রোগী, দেখা যাচ্ছে যে তার ফ্যামিলিতে অ্যাজমা আছে, ধরেন মা বাবা অথবা ভাই বোন, এরা অ্যাজমা রোগে যাদের আক্রান্ত বা বিভিন্ন অ্যালার্জি রোগে আক্রান্ত, তো এই অ্যালার্জিগুলো কিন্তু এই ধুলাবালিটা কিন্তু অ্যালার্জির হিসেবে কাজ করে, অ্যালার্জেন হিসেবে কাজ করে। তো তারা যদি একটু ধুলাবালিতে বা এই যে ডাস্ট অথবা হচ্ছে যে বিভিন্ন ধরনের অ্যালার্জেন এফেক্টেড হয়, সাথে সাথে কিন্তু তাদের একটা বডিতে রিয়াকশন হয়, এবং এই রিয়াকশনের কারণে তাদের কিন্তু ইমার্জেন্সি একটি কাশি বেড়ে যায়, বুকটা চেপে আসে, কারো কারো শ্বাসকষ্ট হয়, কারো নাক দিয়ে পানি পড়তে থাকে, কারো কন্টিনিউয়াসলি হাঁচি কাশি হতে থাকে। এগুলা কিন্তু সবই আসলে অ্যাজমার সাথে কানেক্টেড। অ্যাজমা হলে বলছেন যে শ্বাসকষ্ট হচ্ছে, সেক্ষেত্রে অ্যাজমা ছাড়া আর কি কারণে আসলে শ্বাসকষ্ট হতে পারে? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। সেটা হচ্ছে যে শ্বাসকষ্ট বলতে আসলে আমরা শুধু অ্যাজমাকে বুঝি না, কারণ অনেকগুলো রোগ রয়েছে যেগুলো আসলে শ্বাসকষ্ট হতে পারে। এর ভিতরে আমরা যদি লাংসের রোগ বা ফুসফুসের রোগ বলি, তাহলে আমরা দেখি যে অ্যাজমা যেরকম একটি রোগ, সাথে ব্রঙ্কাইটিস রোগ রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে নিউমোনিয়া, টিউবারকুলোসিস, ব্রঙ্কিয়াকটেসিস, লাং ক্যান্সার পর্যন্ত, বা বুকের ভিতরে অনেক সময় পানি চলে আসা, বা যেটাকে আমরা বলি হচ্ছে প্লুরাল ইফিউশন, এই ধরনের রোগেও কিন্তু শ্বাসকষ্ট হতে পারে।
পাশাপাশি যদি হার্টের রোগ হয়, কারো হার্ট ফেলিওর থাকে, তাহলে কিন্তু তার শ্বাসকষ্ট হতে পারে। তাছাড়া যদি আমাদের শ্বাস নেওয়ার জন্য যে মাসেল অথবা হচ্ছে যে বোনসগুলো কাজ করে বডিতে, এগুলাতে যদি কোনো মায়োপ্যাথি বা কোনো রোগ হয় তাহলেও শ্বাসকষ্ট হতে পারে। পাশাপাশি অতিরিক্ত মানসিক চাপ বা টেনশনেও কিন্তু অনেকেও শ্বাসকষ্ট হতে পারে। এই ধরনের রোগীও কিন্তু আমরা পেয়ে থাকি। তাহলে শ্বাসকষ্টকে কি অ্যাজমার লক্ষণ বলা যায়? এটা একটা সিমটম, যে শ্বাসকষ্ট অ্যাজমা রোগের অনেকগুলো সিমটমের ভিতরে একটা সিমটম। সেক্ষেত্রে এই সিমটমগুলো কি কি? আচ্ছা, যে সিমটমগুলো আমরা বলতেছিলাম যে অ্যাজমা হলে দেখা যাচ্ছে যে এই যে শ্বাসকষ্টটা এই কোনো অ্যালার্জির সাথে কানেক্টেড ইউজুয়ালি আমরা দেখি, যেটা আমরা বলতেছিলাম যে কোনো ওয়েদার চেঞ্জ বা ডাস্ট এগুলোর সাথে যেগুলো কানেক্টেড, সেগুলো আসলে আমরা অ্যাজমার সিমটম হিসেবে ধারণা করে থাকি। এবং যাদের ফ্যামিলি হিস্ট্রিটা আছে বিশেষ করে, বা আদার্স অ্যালার্জির হিস্ট্রি আছে, অনেক পেশেন্ট কিন্তু আমাদের কাছে আসে যে অ্যালার্জিক রাইনাইটিস, মানে অল্প একটু কাশি হলো বা অল্প একটু ধুলাবালিতে গেলো, সাথে সাথে নাক দিয়ে প্রচুর পরিমাণে পানি পড়ছে, অথবা নাক একবার হাঁচি শুরু হলে সে টানা হাঁচি দিচ্ছে, প্রায় 20টা 25টা 30টা হাঁচি একবারে দিচ্ছে। এগুলাও কিন্তু আমরা অ্যাজমার সিমটম হিসেবে মনে করি আর কি। সেক্ষেত্রে কখন আসলে একজন রোগী মনে করবে তার অ্যাজমা হচ্ছে, মানে কখন হচ্ছে সে চিকিৎসকের শরণাপন্ন হবে? আচ্ছা, যখন হচ্ছে এই সিমটমগুলোতে সে দীর্ঘদিন ধরে সাফার করবে, যে তার দীর্ঘদিন ধরে কাশি বা শ্বাসকষ্ট বা হচ্ছে যে এগুলা রয়ে গেছে, অথবা এগুলায় সে আক্রান্ত হচ্ছে এবং পুরোপুরি এখান থেকে সাধারণ মেডিসিনকে ভালো হচ্ছে না, তখন কিন্তু তাকে এটা একজন বক্ষবিধি ডাক্তারের কাছে যেতে হবে। এবং সেক্ষেত্রে কিন্তু কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা আসলে কনফার্ম করে থাকি যে চিকিৎসক যারা আছেন সেক্ষেত্রে কি কি পরীক্ষা নিরীক্ষা করে আসলে নিশ্চিত হন যে অ্যাজমা হয়েছে? হ্যাঁ, অ্যাজমা পরীক্ষা কয়েকটি বিশেষ পরীক্ষা রয়েছে, যে সাধারণভাবে আমরা যে পরীক্ষাগুলো করি সেই পরীক্ষায় কিন্তু আসলে অ্যাজমা কনফার্ম করা যায় না। তো অ্যাজমা পরীক্ষা করে কনফার্ম করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু অ্যাজমা একটি দীর্ঘমেয়াদী রোগ এবং এই রোগটার ট্রিটমেন্টটাও একটা দীর্ঘদিন ধরে নিতে হয়, সেহেতু আমরা আগে একটু কিছু টেস্ট করি। এই টেস্টগুলোর ভিতরে আমরা যদি বলি সেটা হচ্ছে লাং ফাংশন টেস্ট বা পালমোনারি ফাংশন টেস্ট আমরা বলি, পিএফটি, বা অনেক সময় এটাকে স্পাইরোমেট্রিও বলা হয়। এটা হচ্ছে একটা কম্পিউটারের ভিতরে পেশেন্ট জোরে শ্বাস ছাড়বে, যদি তার অ্যাজমা থাকে তাহলে কম্পিউটারই বলে দিবে যে তার শ্বাসটা স্লো হয়ে গেছে এবং এটা ধীরগতি হয়ে গেছে, তাহলে আমরা বুঝতে পারবো যে তার এটা মোস্ট প্রবাবলি তার এই অ্যাজমা আছে। তখন আমরা একটা মেডিসিন বলি সালবিউটামল, এটা তাকে আবার স্প্রে দিয়ে কিছুক্ষণ পরে আবার এই কম্পিউটারে তাকে আবার শ্বাস নিতে বলি। যদি দেখি এটা মানে 12% বেশি রিভার্স করে এসেছে, তাহলে আমরা এটা রিভার্সিবল এয়ারওয়ে ডিজিজ বা অ্যাজমা হিসেবে মনে করি। কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় পেশেন্ট আমাদের কাছে আসে যে যখন তার সিমটম নেই, তখন আমরা একটা পিক ফ্লো মিটার নামে একটি মিটার পাওয়া যায়, এটা আমরা পেশেন্টকে বাসায় দিয়ে দিই। এটা দিয়ে সকালে বিকালে সে এটা মেজার করবে তার শ্বাসের পরিমাণটা। এটাতে যদি আমরা 15%-এর বেশি ভেরিয়েশন পাই, তখন কিন্তু আমরা এটাকে অ্যাজমা ডায়াগনোসিস করি। পাশাপাশি কিছু অ্যাজমা রয়েছে যে অ্যাজমাতে তার শ্বাসকষ্ট বা অন্য সিমটম নাই, শুধুমাত্র কাশি রয়েছে, এগুলাকে আমরা কাপ ভ্যারাইটি অ্যাজমা বলি। তো এগুলার জন্য একটা পরীক্ষা রয়েছে, সেগুলো হচ্ছে নাম হচ্ছে ব্রঙ্কো প্রভোকেশন টেস্ট। ব্রঙ্কো প্রভোকেশন টেস্ট হচ্ছে একটা কেমিক্যাল মিথাকোলিন, এটা তার শ্বাসনালীতে দিয়ে আমরা কম্পিউটারে তার শ্বাস টেস্ট করি। যদি স্যার চিকিৎসায় আসি, বলছেন দীর্ঘমেয়াদী চিকিৎসা, সেক্ষেত্রে অ্যাজমা আসলে চিকিৎসা পদ্ধতি কি রয়েছে? ওকে, তো অ্যাজমার এখন ট্রিটমেন্ট অনেকটাই চেঞ্জ হয়েছে, অনেক মডার্নাইজড ট্রিটমেন্ট আমরা দিচ্ছি। যে আগে এক সময় অনেক মেডিসিন আমাদের হাতে ছিল না অ্যাজমা ট্রিটমেন্টের, অনেক কিছুই আমাদের অজানা ছিল, কিন্তু এখন যে ট্রিটমেন্ট আমরা দিচ্ছি এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে অ্যাজমা যেহেতু একটা অ্যালার্জির দ্বারা ট্রিগার হয় বা বেড়ে যায়, আমরা প্রথমেই ফাইন্ড আউট করার চেষ্টা করি যে তার কোন অ্যালার্জি দিয়ে অ্যাজমার ট্রিটমেন্টটা মানে অ্যাজমার রোগটা বেড়ে যাচ্ছে। আমরা অ্যালার্জি টেস্ট করি, অ্যালার্জি প্রোফাইল টেস্ট করে থাকি, ফুড অ্যালার্জি টেস্ট করে থাকি, স্কিন টেস্ট করে আমরা আসলে আইডেন্টিফাই করি যে কোন ডাস্ট থেকে বা কোন ফুড থেকে তার একটা অ্যালার্জিটা হচ্ছে। যদি সেই ট্রিগারটাকে আমরা অফ করে দিতে পারি, বন্ধ করে দিতে পারি, তাহলে কিন্তু তার অ্যাজমার সিমটম অনেক সময় অনেক কমে যায়। পাশাপাশি ইনহেলার আমরা ইউজ করি, ইনহেলারের মাধ্যমে আমরা 2 ধরনের ওষুধ দিয়ে থাকি, একটা হচ্ছে একটা ইমার্জেন্সি রিলিফ দেয় পেশেন্টকে, আরেকটা হচ্ছে যে পেশেন্টটাকে ভিতর থেকে অ্যাজমাটাকে ভালো করে। এই ইনহেলার বা স্প্রেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয় অ্যাজমা ট্রিটমেন্টের জন্য। যারা এতেও ভালো না হয়
তাদের কিন্তু আমরা ইমিউনোথেরাপি নামে একটা ট্রিটমেন্ট দিয়ে থাকি, অ্যান্টি আইজি থেরাপি। এই ইমিউনোথেরাপি দিলে কিন্তু অ্যাজমা রোগীদের যে সিমটমগুলো অথবা যেটা আনকন্ট্রোল অ্যাজমা সেটা কিন্তু খুব ভালো ম্যানেজ করতে পারে। স্যার, ইনহেলারের প্রশ্নে যদি আসি, যে ইনহেলার নিয়ে আমার আপনার কাছে দুইটা প্রশ্ন আছে। একটা হচ্ছে যে অ্যাজমা হলেই কি ইনহেলার প্রয়োজন পড়ে, আর আরেকটা হচ্ছে একসাথেই আমি প্রশ্নগুলো করছি যে ইনহেলার যদি একবার শুরু হয় সেটা কি সারা জীবনই টানতে হয় কিনা? ওকে, এটা আসলে আমাদের যারা পেশেন্ট তারাও এই জিনিসটাই আমাদের প্রতিদিনই জানতে চাই চেম্বারে। যেটা দেখা যাচ্ছে যে ইনহেলার আসলে একটা মেডিসিন, একটা ডিভাইসের মাধ্যমে এই মেডিসিনটা আমাদের শ্বাসনালীতে দেওয়া হয়। তো আসলে অ্যাজমা রোগীদের আসলে মূল চিকিৎসাটাই শুরু হয় হচ্ছে ইনহেলার দিয়ে আসলে। কারণ আমাদের শ্বাসনালীতে যে ইনফ্ল্যামেশন বা প্রদাহটা হয় সেটাকে ওষুধ দিয়ে ভালো করাটা খুবই কঠিন, আসলে ভালো হতে চায় না। তো ডিভাইসটা সেটা দিয়ে যদি আমরা মেডিসিনটা দিই, ইনহেলার যেটা আমরা বলছি, সেটা দিলে কিন্তু সরাসরি আমাদের শ্বাসনালীতে ওই যে প্রদাহ বা ইনফ্ল্যামেশন যেটা আমরা বলছি সেটাকে ভেতর থেকে ভালো করে দিচ্ছে। তাহলে অ্যাজমা রোগীরা ভালো হয়ে যাচ্ছে এবং এটা কিন্তু খুব চমৎকার রেজাল্ট আছে। এখন এটা কি সারা জীবন নেবেন কিনা, এটা মোটেই সারা জীবন নেওয়ার মতো কোনো মেডিসিন না। যখন দেখা যাচ্ছে যে অ্যাজমার আমরা তো একটা স্টেপ ওয়াইজ ম্যানেজ করি, ধাপে ধাপে ট্রিটমেন্ট বাড়াই বা ধাপে ধাপে ট্রিটমেন্ট কমাই। যখন দেখি যে আমাদের অ্যাজমার রোগীটা একটু দীর্ঘদিন ট্রিটমেন্ট যারা করেছে, রোগটা ভালো এসেছে, তার সিমটমগুলো কমে গেছে এবং ভেতর থেকেও তার লাংসটা ভালো কাজ করছে, তখন কিন্তু আমরা আস্তে আস্তে ইনহেলার কমে কমে বাদ দিয়ে দিতে পারি। তার মানে এটা সারা জীবন ব্যবহার করতে হবে এরকম ধারণাটা কিন্তু আসলে একটি ভুল ধারণা। আসলে কি ধরনের ইনহেলার আসলে ব্যবহার করবেন? অনেক ক্ষেত্রে দেখা যায় আমার একটু শ্বাসকষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি যে আমার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক নেই, তো আমার পাশে এক বন্ধু ইনহেলার ব্যবহার করছে, আমি নিয়ে তারটা যে আমি একটু ইউজ করি, ওর তো সমাধান পাচ্ছি। এই ক্ষেত্রে আসলে কি বলবেন? হ্যাঁ, ইনহেলার আমরা দুই ধরনের ইনহেলার ব্যবহার করে থাকি, যেটা আমি আগে একটু বলছিলাম। সেটা হচ্ছে যে একটি ইনহেলার রয়েছে যেটা আপনাকে ইনস্ট্যান্ট রিলিফ দেয়। আসলে যখন শ্বাসকষ্ট হচ্ছে তখন আমরা এটাকে ব্রঙ্কোডাইলেটর ইনহেলার বলি বা সালবিউটামল গ্রুপের ইনহেলার বলি। এগুলা নেওয়ার সাথে সাথে হয় কি যে পেশেন্ট তার যে শ্বাসকষ্টটা সেটা সাময়িকভাবে এটা কমে যায়, কিন্তু এই ইনহেলারগুলো কিন্তু ভেতর থেকে রোগটাকে সারায় না। তো এরগুলোর সাথে স্টেরয়েড মিক্সড একটা ইনহেলার পাওয়া যায়, যেটার সাথে ফ্রুটিকাসন, বুডিসোনাইড এগুলা কম্বিনেশন থাকে। এইগুলা কি করে, এগুলো আসলে আমাদের শ্বাসনালীর যে রোগটা বা এই প্রদাহটাকে এগুলোকে ধীরে ধীরে সারিয়ে তোলে। তো এই দুই ধরনের ইনহেলার ব্যবহারের মাধ্যমেই কিন্তু আসলে আমরা অ্যাজমা থেকে মুক্তি পেতে পারি। সেক্ষেত্রে এই যে অ্যাজমার কথা বলছি, জীবনযাপনের সাথে আসলে কতটুকু সম্পৃক্ত এই অ্যাজমা রোগ, এবং সেক্ষেত্রে একজন রোগীর আসলে জীবনযাপন পদ্ধতিটা কেমন হবে? হ্যাঁ, এটা খুবই চমৎকার প্রশ্ন যে লাইফস্টাইল বা তার জীবনযাপনে কি চেঞ্জ আনলে আসলে রোগীরা এখান থেকে ভালো থাকতে পারবেন। তো আমরা যেটা বলেছিলাম যে তার অ্যালার্জিগুলো আগে জানতে হবে যে কিসে তার প্রবলেম হচ্ছে, অ্যালার্জি টেস্ট করে। পাশাপাশি সে কিন্তু কমন কিছু ইস্যু সে মেনে চলবে। তার ভিতরে একটা হচ্ছে যে সে অতিরিক্ত ধুলাবালির থেকে দূরে থাকবে, পাশাপাশি সে অতিরিক্ত ঠান্ডা বা ঠান্ডা বাতাস থেকে দূরে থাকবে। আর হচ্ছে যে ঘর বাড়িতে আমরা দেখি যে কিছু মাইট পাওয়া যায়, কিছু ছোট অর্গানিজম মাইক্রোজীবাণুর মতো পাওয়া যায়, যেগুলো নাকি হাউস ডাস্ট মাইট নামে পরিচিত, আমাদের ঘরের ভিতরেই থাকে এগুলা। তো এগুলাকে ক্লিন করতে হবে রেগুলার। তারপরে ঘরের ভিতরে যাতে ফাঙ্গাস মানে জন্ম না নেয়, এই জন্য একটু ভেন্টিলেশন মানে একটু দরজা জানলা খোলা রাখতে হবে, তাহলে কিন্তু এটা তার হেলদি এনভায়রনমেন্ট থাকবে। ঘরের ভিতরে কার্পেট ইউজ করা যদি প্রয়োজন যদি না থাকে তাহলে অযথা ইউজ না করাই ভালো। কারণ খাবার তালিকায় কোনো পরিবর্তন আসবে কিনা? খাবার তালিকায় আমরা অ্যাজমা রোগীদের জন্য অবশ্যই কিছু জিনিস আমরা অ্যাভয়েড করতে বলবো, কিন্তু আমরা কিন্তু সব ধরনের খাবার অ্যাভয়েড করতে বলি না। এখন যেহেতু আমরা স্পেসিফিক ফুড অ্যালার্জি টেস্ট করে কনফার্ম করতে পারি যে কোন কোন খাবারে তার প্রবলেম রয়েছে, আমরা এই আইডেন্টিফাই করলাম যে শুধু তার চিংড়িতে প্রবলেম, তার বিফ বা গরুর মাংসতে প্রবলেম নেই, তাহলে আমরা শুধু চিংড়িটাকে নিষেধ করি। এরকম একটা টেস্ট করে আমরা তাকে রেস্ট্রিকশন দিলে হয় কি যে 2-3টা খাবার তাকে রেস্ট্রিকশন দিলেই হয় আসলে। জি স্যার, একদম আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যে এতক্ষণ আমরা যা শুনেছি সব অ্যাজমা রোগীদের, যাদের অ্যাজমা রোগ হয়েছে তাদের জন্য শুনেছি। এখন সবশেষ আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে আমাদের এই দর্শক যারা দেখছেন, যাদের এখনও অ্যাজমা হয়নি, অর্থাৎ অ্যাজমা হওয়ার আগে কি ধরনের সচেতনতা অবলম্বন করলে অ্যাজমা রোগ হবে না? আচ্ছা, যারা দর্শক প্রোগ্রামটি দেখছেন তাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে এই যে আমাদের যাদের ফ্যামিলি হিস্ট্রিতে অ্যাজমা রয়েছে, তাদের ভাই বোন মা বাবা এদের ভিতরে বা অ্যালার্জি বা অ্যাজমার রোগ রয়েছে, তাদের এই অ্যালার্জি এবং অ্যাজমার থেকে
যে অ্যালার্জিগুলো আছে এগুলো অ্যাভয়েড করে চলতে হবে একটা লং টাইম, সেটা হচ্ছে 1 নাম্বার ইস্যু। আর এই যে আমরা যেটা বললাম যে ধুলাবালি বা গরম ঠান্ডা এগুলাতে গেলে কিন্তু একটা মাস্ক ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ, এবং কিছু ভ্যাকসিনেশন রয়েছে, টিকা, এগুলা দিলেও কিন্তু তাদের জন্য এটা খুবই হেল্পফুল হয়। এবং আমাদের কথা হলো যেটা, যে যদি সিমটমগুলো ডেভেলপ করা শুরু হয় কাশি, তাহলে কিন্তু তাদের আগে থেকেই ডায়াগনোসিস কনফার্ম করে কিছু ট্রিটমেন্ট শুরু করা দরকার, তাহলে কিন্তু তারা ভবিষ্যতে এই শ্বাসকষ্টজনিত জটিল রোগ থেকে ভালো থাকতে পারবেন। এবং স্যার এক্ষেত্রে যদি তাদের হয়েই বলি যে সাধারণ শ্বাসকষ্ট এবং অ্যাজমার শ্বাসকষ্ট, সেটা আসলে পার্থক্যটা নির্ণয় করবে কিভাবে? আচ্ছা, এই শ্বাসকষ্ট যে রোগগুলা, তার ভিতরে অ্যাজমা ছাড়াও আমরা যেটা বলছিলাম যে ব্রঙ্কাইটিস রোগ একটি রয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে যারা দীর্ঘদিন ধরে ধূমপান করে তাদের কিন্তু এই ব্রঙ্কাইটিস রোগের টেন্ডেন্সি থাকে। আচ্ছা, পাশাপাশি দেখা যাচ্ছে যে যাদের টিবির জন্য টিউবারকুলোসিস যে রোগটা, এটার জন্য শ্বাসকষ্ট, তাদের কিন্তু জ্বর থাকে দীর্ঘমেয়াদী। আবার দেখা যাচ্ছে যে কারো কারো কিন্তু ক্যান্সারের জন্য শ্বাসকষ্ট হয়ে থাকে, তাহলে কিন্তু ওয়েট লস, ওজন কমে যাওয়া থেকে শুরু করে কাশির সাথে রক্ত যাওয়া, এই ধরনের সিমটমও থাকে। তো পাশাপাশি অন্য সিমটম থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে কোন কারণে শ্বাসকষ্টটা হচ্ছে। যে সেক্ষেত্রে একজন রোগী আসলে কখন বুঝবে যে আমার এই শ্বাসকষ্টটা অ্যাজমা হয়েছে না আমি নর্মালি, কি লক্ষণে আসলে সে আলাদা করতে পারবে? ওই যে আমরা যেটা বললাম যে যদি একটি পেশেন্টের জ্বর আসতে থাকে, আবার যদি দেখা যাচ্ছে যে পেশেন্টের হচ্ছে যে স্বাস্থ্য কমে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, খাওয়া অরুচি দেখা দিচ্ছে, কাশির সাথে রক্ত যাচ্ছে, এগুলা থাকলে কিন্তু আর অ্যাজমা ভাবার কোনো কারণ নেই। তাহলে বুঝতে হবে যে এটা অ্যাজমা ছাড়াও অন্য রোগগুলা জড়িত এই শ্বাসকষ্টের সাথে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের বদ্যিবাড়িতে উপস্থিত হওয়ার জন্য, এবং আমাদের যে দর্শকরা আছেন তারা অবশ্যই উপকৃত হবেন আপনার এই পরামর্শ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ, এবং সময় টিভির দর্শকদেরও অনেক ধন্যবাদ। জি দর্শক, আজকের বদ্যিবাড়ি এই পর্যন্তই। পরবর্তী দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সঙ্গে থাকুন সময়ের।